তার গ্রামের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে। তিনি সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন। ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে। আচ্ছা, আমি তখন আপনি পড়াশোনার কারণে ঢাকায় আছেন? হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। ঢাকায় আসার পরও আমার একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলছি। প্রথম ঘটনাটা বলি, যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5-এর ছাত্র, এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি রাত্রের একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম। একসাথে আমি আমার ফুফাতো ভাই তুহিন একসাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত, সেটা 3টার সময় হতো বা 4টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা আব্বার কাছে গিয়ে ঘুমাতাম, এবং এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এবং বুঝতে পারতাম যে আমার আব্বা আম্মাও বিষয়টা খুব এনজয় করতো, তাদেরও ভালো লাগতো যে ছেলে শুচ্ছে আমাদের সাথে। রাইট। তো একদিন আমি এরকম আমার ঘুম 3টা-4টার দিকে, টাইমটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, 3টা-4টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দিই। আমার ঠিক বিছানার যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, এখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরোনো বাড়ি ছিল। আচ্ছা। তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুললো, তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা, আমরা তো সাধারণত সোজা হয়ে ঘুমাই, বিছানাটা যেরকম থাকে, কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে থাকি, দৈর্ঘ্য যেটা খাটের এক প্রান্তে মাথা থাকে আর এক প্রান্তে পা থাকে, এরকম হয়ে যায়। তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক প্রস্থ, যেটা খাটের যে প্রস্থ সেই অনুযায়ী একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়। হ্যাঁ, 3জন এভাবে ঘুমাতাম। আমি মাঝখানে, এক পাশে আব্বা আর আমার এক পাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বলতে বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে, আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে, আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশি, মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটাই, সেই স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন। উনি খাটের স্ট্যান্ডটা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে, এবং তার হাসিটা আমার চোখে সবসময় ভাসে, যে কোনো ভয়ঙ্কর হাসি না, মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি। সেই হাসিটা উনি আমাকে হাসছেন। এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দু মাত্র ভয় পাইনি। আমি ওনাকে দেখে হাসছি, উনিও হাসছেন, আমিও হাসছি। এবং সেই বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল, এবং ওনার সমস্ত মুখমণ্ডল গোটা গোটা, যেটাকে ঘা বলা যায় আর কি, পুরো মুখ সেটাতে ভর্তি আর কি, গোল গোল, পুরো মুখে গোল গোল চিহ্ন, এবং উঁচু হয়ে আছে জায়গাগুলো। রাস্তায় মাঝে মাঝে কোন ভিক্ষুকদের দেখা যায় এভাবে, যে শরীরে অনেক কিছু উঠে আছে টাইপের কিছু একটা, ওই রকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছেন, যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ আদরের ভাষায় হাসে, সেই হাসিটা উনি আমাকে দেখে হাসছেন, এবং আমি ওনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে দেখতে আমি এক সময় ঘুমায় যাই, এবং ঘুমায় যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্ত ভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি একটা স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি। এখন সেটা আমার দৃষ্টিভ্রম কিনা, বা আমি সেই সেই প্রশ্নে যাচ্ছি না, সেই প্রশ্নই আসছে না, কিন্তু আমি দেখেছি, এবং দেখে আপনি ভয় পাননি? এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে। ওকে, চমৎকার একটা ঘটনা শুনলাম কায়সার রহমানের কাছে। এবং কায়সার রহমানই এই এপিসোডেই বলেছিলেন তাদের গ্রামের একজন পাগলের কথা, যার নাম সামু পাগল। চলুন শুনে আসি কায়সার রহমানের কাছ থেকে সামু পাগলের কাহিনী। আমার মূল ঘটনাটার আগে কি আরেকটা ঘটনা বলা যাবে? হ্যাঁ, শিওর, আপনি বলতে পারেন। সেই ঘটনাটা আমিও প্রত্যক্ষদর্শী। আমি এর আগেও বললাম যে আমি আর আমার ফুফাতো ভাই, কাজিন তুহিন ভাই, আমার অনেক সিনিয়র, আমরা একসাথে এক ঘরে ঘুমাতাম। ফুফাতো ভাই আমাদের সাথেই থাকতেন। তখন আমি ক্লাস 8 অথবা 9-এ পড়ি। তো আমাদের বাড়িটা মাটির দোতলা, তার পাশে আবার একটা ছোট্ট কয়েকটা ঘর। তো আমাদের যেটা বাথরুম ছিল, সেটার কোনো দরজা ছিল না, সেটা ছিল আপনার চট,
গ্রামে চট বলে ওটাকে আর কি, মানে যেটা হচ্ছে বস্তা বা sack, হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়ে দেওয়া হয়েছিল ওটার উপরে বাথরুমে। তো আমি ঘরে, তুহিন ভাইয়া প্রায় রাত তখন 2:30-3টা এরকম হবে, উঠেছে বাথরুমে যাবার জন্য। ওকে। তো উঠে দেখে যে পানির শব্দ। তো উনি লাইট যেহেতু উনি অন করেছে, আমার ঘুম ভেঙে গেছে। তো উনি আবার ভাবলো যে মামি মানে আমার আম্মা অথবা আব্বা থাকতে পারে। তো উনি আম্মার কথাটা বেশি মনে করছে, মামি হয়তো আছে, এই জন্য আবার চলে আসছেন ওখান থেকে ঘরে। 10-15 মিনিট পরে আবার সেখানে গেছে, দেখেছে পানি পড়ছে। ওকে। তো উনি বিষয়টা খুব সহজভাবে নিয়েছে, আসছে। সে আবারও প্রায় 15-20 মিনিট পরে গেছে, দেখেছে তখনও পানির শব্দ, পানি ব্যবহার করলে যেরকম শব্দ সেরকম শব্দ আছে। তারপরে এসে আমাকে বলছে যে কি বাথরুমে মনে হয় মামি গেছে অথবা মামা গেছে। মানে আমি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার। তো এতক্ষণ লাগার তো কথা না, প্রায় 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে এরকম। তখন আমি রুমে বসা, তুহিন ভাইয়া ওই যে জানালার কথা বললাম, ওই যে জানালায় গিয়ে বলছে মামি মামি এভাবে ডাকছে। তখন আম্মা কথা বলেছে। আম্মা যখন কথা বলেছে তখন মানে তুহিন ভাইয়ের ফার্স্ট প্রশ্নটা মাথায় আসছে যে তাহলে ওইখানে রহমানি যেহেতু রুমে, মামি রুমে, তো বলছে যে বাথরুমের লাইটটা জ্বালান তো, মানে লাগে বাথরুমের লাইটটা আমাদের ঘর থেকে, আম্মার ঘর থেকে যেত। আম্মা এটা দিয়েছে। তো লাইটটা দেওয়ার আগেই তুহিন ভাই আবার ওই রুম থেকে বাথরুমের ওইখানে গেছে। তো উনি দেখে কি এক মহিলা এবং মহিলার সাথে একটা 2-3 বছরের বাচ্চা, দুইজনই বাথরুম থেকে বের হয়ে। তুহিন ভাইও মানে আমাদের আবার একটা গোয়ালঘর ছিল ওইদিকে, গোয়ালঘরটা ছিল, পরবর্তীতে গরুও ছিল না, গোয়ালঘরটাকে মানে আর ছিল না, যাতায়াত করা যেত গোয়ালঘরের ভিতর দিয়ে। কিন্তু যাতায়াত করা যেত, কিন্তু বাড়ির বাইরে আপনি যেতে পারবেন না, মানে একটা স্পেস আর কি বাড়ির ভেতরে। বুঝতে পেরেছি। তো ওইখানে মানে ওইদিকে ওনারা মানে ওই দুইজন বাচ্চা এবং মহিলা দুইজনই দৌড় দিয়েছে। ওকে। দৌড় দেয়া দেখে তুহিন ভাইয়াও ওদের পিছনে দৌড় দিচ্ছে। একটা সময় মহিলাটা মানে গ্রামের ভাষায় এটাকে ড্যানা বলে, বাহুটা, মহিলাটা ওই ছেলের এই বাহুটা ধরা মাত্র মানে ওইখান থেকে নিখোঁজ। মানে দুজন অদৃশ্য হয়ে গেছে। কিরকম? দুজন অদৃশ্য হয়ে গেছে একদম চোখের সামনে, একদম চোখের সামনে। তখন আমি আসছি, আম্মাও আসছে, আব্বাও আসছে, দিয়ে বললো যে এই ঘটনা। বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখলাম যে অনেকক্ষণ বাথরুম ইউজ না করলে দেখতে কিন্তু খুব ভালো লাগে যে বাথরুমে কোনো পানি নাই, শুকিয়ে গেছে পুরো বাথরুম শুকিয়ে গেছে, শুকানো মানে ওখানে কোনো পানির ব্যবহার হয়নি, কিন্তু পানির আওয়াজ পাওয়া গিয়েছিল। তো এবার আমার মানে এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। ওকে। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। একবার আমি এই ঘটনা কিন্তু পাশে ব্র্যাকেটে লিখেছিলাম মারাত্মক। আপনারা একটু যারা শুনছেন এই মুহূর্তে আমি বলবো যে খুব খুব কনসেন্ট্রেট করবেন এই ঘটনার উপরে। ঘটনাটার ভেতরে একটা মানে কি বলবো যে ভয়াবহ একটা ব্যাপার আছে। এবং আপনারা জিনিস খেয়াল করবেন যে আজকে সবগুলো ঘটনার কাছাকাছি ধরনের, আমরা আমাদের যেটা প্রত্যেকবার মানে এই কোইন্সিডেন্সটা হয় যে প্রত্যেকটা ঘটনা একটু কাছাকাছি ধরনের। তোমরা শুনি। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে
চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন। Okay. মানে ওটার পরে ইন্ডিয়া। আমি গিয়েছি, আমি ওই দিক দিয়ে মানে ওই পুরো জায়গাগুলো আমার দেখা আছে, এই জন্য যে আমি ওই দিক দিয়ে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আচ্ছা, হতে পারে। হ্যাঁ। তো আমাদেরটা লাস্ট স্টেশন, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। হুম মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের ওইখানে তো অনেকক্ষণ থাকে, কোন ট্রেন 1-2 দিন 2 দিন থেকে যায়। হুম যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে মানে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, হুম সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয় হুম এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি গোসল করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা। সুদর্শন ছিল চেহারা, মানে ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চাল চলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। রহনপুর বড় বাজার যেটা, মানে বাজার একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় বিড় নিজে নিজে কি বলতো। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে। এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশ সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় 1 বছর পরে আমি বাড়ি এলাম। ওকে। বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি গেছে, সকালবেলা পৌঁছেছে, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছে। বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা, এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে দিতে প্রায়, এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা। তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড় মোড় এলাকায়। খোয়াড় মোড় মানে ওইখানে এক সময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু, গরু ছাগল, যে জেলখানা যেটা, আচ্ছা, সেটা খোয়াড়। তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড় মোড়। তো এই খোয়াড় মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না। আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। তো ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা, ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে। আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামু আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা। তো সামু এসে বলছে যে টাকা দে। আমিও আবার তুই বলতাম ওকে। তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দে।
তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু এই যে মনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছি ছোটবেলা থেকে। সে প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আর আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, 1টা-2টা পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। তা আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়াড় মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে। তো আমি আবার বাড়ি আসছি 12:30-1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে। এবং ওইখানকার মোড়টাতে অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ওই ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে 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 কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামু আসছে। সামু এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে। পরের 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানটা পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা-1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে। তো দেখলাম যে সামু, এই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। তা আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, আসলাম এখনই আবার সামনে আসলো। এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি, কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। তো আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? তা আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নাই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে সামন্ত প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে
ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি? সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে মোটমাট? আমার মোট 3বার দেখা হয়েছে এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। একবার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে আমি 4-5 দিন প্রত্যেকবার ছিলাম। কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে হ্যাঁ, কাঠে। কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা, তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে। হ্যাঁ, যে আসলে তাহলে আপনি অনেক খুশি হতেন। আমিও অনেক খুশি হতাম। যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে মানে কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের না। কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3বার ঘটেছে আপনার কাছে, হ্যাঁ। এবং আপনি জানতেন না যে এই লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে, এটা একটা important কারো কাছে না বন্ধুদের ব্যাপারটা। আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি মানে থান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। মানে আমি কি বলবো, মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি, মানে এটা বলে বোঝানো যাবে না। মানে অ্যাকচুয়ালি অনেকে হয়তো এরকম ভাবে বলেন, এই ধরনের কোয়েশ্চেন করেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কাউকে বিশ্বাস করতে তো বসিনি, তবে সত্যি কথা কি যে আমরা কোনো কিছু চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করতে আমাদের ঝামেলা হয়। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমার সামনে উনি বসে এত। আচ্ছা, বেসিক্যালি আমরা একবার একটা খবর পেলাম যে একটা বাসায় একটা রুম আছে, যে রুমে যে ঘুমায়, মানে রাতের বেলা ঘুমিয়ে গেলে ওর জীবন আর সকাল হয় না। এটা আবার কি ধরনের, এটা তো মানে ভয়াবহ ব্যাপার। এটা শুনেই ওয়ার লাইক হোয়াট, এটার মানে কি ওর জীবনে সকাল হয় না মানে? সো হোয়াট দ্য হেল ইজ গোইং অন। সো তারপরে বের হলো যে ওখানে নাকি ওই রেজা যেটা বললো কারা যদি থাকতো, ওরা জিন টিন পালতো, অ্যান্ড দেন সামথিং ওয়েন্ট রং। কি ওয়েন্ট রং ওটা ওরা ক্লিয়ারলি বলতে পারেনি, বাট সামথিং ওয়েন্ট রং। তারপর থেকে ওর জিন পালতো ওদের ওই নানা বা দাদা ওই টাইপের একজন আর কি। সো উনি মারা যান, উনি নর্মালি মারা যান আর কি, বয়স শেষের পর বুড়ো বয়সে ভালো মতোই মারা যান। তো উনি মারা যাওয়ার পর থেকে উনার ঘরে মানে এমনি কোনো ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই, রাতের বেলা কিছু হয় না। কিন্তু হঠাৎ এভরি সে 5 years or 6 years ওখানে যদি কেউ ঘুমায় তাহলে ওর জীবনে নাকি সকাল হয় না। তার বললাম এই কথাটার মানে কি? তারপর বের হলো যে ওখানে নাকি 4 জন পরপর যেটা হয়েছে, 2 went blind ওই রুমে ঘুমিয়ে, আর 2 জন went into coma. ও মাই গড। সো যারা ব্লাইন্ড হয়ে গেছিলেন ওরা ফর হোয়াট এভার রিজন উইদিন 2-3 years মারা গেছে, যে 2 জন ব্লাইন্ড হয়ে গেছিল।
আর যারা কোমায় গেছিল কোমাগুলো আবার খুব লম্বা কোমা হয়নি, মারা গেছেন তার? না না ওরা মারা যায়নি, ওনারা আচ্ছা। সুস্থ হয়েছে। ওকে। এবং ওটা ভেরি শর্ট কোমা, সে একদিনের কোমা বা 2 দিনের কোমা। So, কোমা থেকে উঠে ওরা দুজনই একই ঘটনা করছে। ঘটনাটা হচ্ছে যে ক্লিয়ারলি ওদের মনে আছে রাতের বেলা ওরা ঘুমাইতে গেছে, তারপর সকালবেলা নর্মালি একটা ঘুম ভাঙে না, মানে আছে না দেয়ার ইজ এ নর্মাল টাইম যে ঘুমটা ভাঙে, তো ওইভাবে ওদের ঘুম ভাঙছে। ঘুমের এই ঘুটঘুটে অন্ধকার, আচ্ছা। ঘুটঘুটে অন্ধকার। তো একজন হ্যাড আ রেডিয়াম ওয়াচ, রেডিয়াম ওয়াচে দেখে যে সকাল 7টা বাজে না 8টা বাজে, বাইরে ইটস কমপ্লিটলি ডার্ক। এবং ওই এটা মানে যখন এই ঘটনা ঘটেছিল তখন ইনফ্যাক্ট এখনো বাসার আশেপাশে অত লাইট নাই, একটু মফস্বল টাইপের জায়গায়, সো কম আলো টালো আছে। তো ও দেখে যে সকাল সম্পূর্ণ অন্ধকার, জানলা বাইরে নাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা লাইটও নাই, কিছু নাই, কোনো বাসার সাথে দেখা যায় না। সে বাসা থেকে নাকি বের হয়েছে সম্পূর্ণ অন্ধকারে, একটু মানে চাঁদও নাই, মানে কিচ্ছু নাই, মানে হালকা নাকি তারার আলো, প্রচন্ড মেঘলা, মানে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছে না। তো সে অন্ধকারে পুরো বাসা নাকি খালি, ওখানে তো ও একা থাকতো না, মানে পুরো ফ্যামিলি থাকে, কাউকে সে খুঁজে পায় না, কিছু না। এইভাবে নাকি সে প্রায় 5-6 ঘন্টা ঘোরাঘুরি করছে, ঘুরে ঘুরে তারপরে দোয়া দুধ পড়া শুরু করছে, মানে বুঝছে যে সামথিং ইজ ভেরি রং। দোয়া দুধ পড়ে টড়ে তারপরে আবার টায়ার্ড হয়ে ঘুমাইছে। ও বাসায় আবার কোনো খাবার টাবার কিচ্ছু নেই, আচ্ছা। নাথিং ইজ দেয়ার। ঘুমায় টুমায় এই আবার ঘুমাইছে, ঘুম থেকে উঠছে যখন তখন কোমা থেকে উঠছে। এবং যে দুজন কোমা থেকে উঠছে ওরা একই কথা বলছে, আর যারা ব্লাইন্ড হয়ে মারা গেছে ওরাও ভেরি সিমিলার স্টোরি বলছে। কিন্তু ওদের আর ঘুমটা ভাঙেনি, মানে ওরা যখন মানে একদম অন্ধকারই ছিল সারা সময়টা। ওদের ওই দে ওয়ার ব্লাইন্ড, ওরা কোমায় যায় নাই বাট দে ওয়ার ব্লাইন্ড, আর বাকি দুটো কোমায় গেছে বাট দে লিভড। আচ্ছা, ব্লাইন্ড হয়, তার মানে তারা বেশি লাকি। হ্যাঁ তারা অনেক লাকি। আমরা এই স্টোরি শুনে, মানে যে স্টোরিটা বলছি ইজ এ গুড স্টোরি টেলার, মানে ওই লাইন দিয়ে আমাদের হুক করে ফেলছে যে এখানে ঘুমাইলে সকাল হয় না। তখন সুমন ভাই, তখন এটা নিয়ে আমাদের খুব ডিসকাশন হয়েছে যে এখানে আসলে মানে ইট সাউন্ডস আ বিট ডেঞ্জারাস। যে একটা হচ্ছে ডেঞ্জারাস, একটা হচ্ছে যে এই ঘটনাগুলো হচ্ছে ইন এ স্প্যান অফ 5-6 ইয়ার্স। এমন না যে আমরা ওখানে যাবো ছোট হবে, এটাও কিছু নাই। আর ওখানে এখন ওই বাসাতে বেসিক্যালি একটা কেয়ারটেকার থাকে, ও আবার বাইরে থাকে, ও ভিতরে থাকে না, ওই ফ্যামিলি বিদেশ চলে গেছে। আচ্ছা, তো বাসাটা খালি। ফাইনালি মানে আমার কাজই তো এসব বিশ্বাস না করা, আমি শোনো এগুলো ফালতু কথা, বাট যে স্টোরিটা এত সুন্দর করে বসছে, এটাকে দাম দেওয়ার জন্য এত যাওয়া উচিত। সকাল হলে একটা কথা হলো, চলেন যাই। ফাইন, ঠিক আছে। তো আমরা জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে ওই রুমের ভিতরে ঢুকলাম। সো এভরিথিং ইজ কাইন্ড অফ ডার্টি, ওইভাবে তো কেউ থাকে না ওটা। তো আমরা আমাদের ক্যামেরা ট্যামেরা সব ঠিকঠাক করলাম, এসেই হ্যান ত্যান। তো রুমটা ওই আগের দিনের, এটা তো মাস্টার বেডরুম ছিল, মানে যিনি ওই যে দানা যিনি উনার রুম ছিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ বিগ, অন্যান্য ঘরগুলো অত বড় না, ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। সুন্দর বারান্দা আছে একটা দোতলায়, আর জানলা দিয়ে বড় বড় জানলা আছে, ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি। তো বাসাটা একটু মহসল, একটু বাইরের দিকে, সো এখনো ওখানে আশেপাশে লাইট টাইট কম, আচ্ছা, একটু আউটস্কার্টসে। তো ফাইন, আমরা গিয়ে উই সেট আপ এভরিথিং অ্যারাউন্ড 10-10:30, গিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 11টার সময় সবকিছু অন করে বসে আছি। তো বসে আমরা আমাদের যেসব টেকনিক আছে সব ইউজ করতেছি, টু ট্রাই টু কমিউনিকেট যে এখানে কিছু আছে নাকি, হ্যান ত্যান। তো ওয়েট করছি। তো ওয়েট করতে করতে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে I suddenly woke up. আচ্ছা, ওকে, এন্ড এক্স্যাক্টলি আমি যেভাবে বলছি ভাবে, মানে আমি ঘুমাই গেছি কখন আমি জানি না। ও আচ্ছা, আপনি মাঝে ঘুমিয়েও গেছেন? হ্যাঁ, ওয়েট করছি। নেক্সট থিং আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে সুমন ভাই, জীবন ওরা ঘুমায় আছে। ও মাই গড, দুজন ঘুমায় আছে। দিস ইজ, বাট ফার্স্ট অফ অল আমরা ঘুমাই না, সেকেন্ডলি 3 জন একসাথে জীবনে ঘুমাইনি আমরা, মানে ঘুমানোর প্রশ্ন না, এটা একেবারেই প্রশ্ন উঠে না। তখন আমি এই জীবনের সঙ্গে উঠেছি। তো তখন জীবন তো উঠে, হ্যাঁ কিসে, হ্যাঁ কি ঘুমাই গেছি, কি হয়েছে, এই ওই নিশ্চয় এখানে কিছু আছে। আমি আর ইউ ফিলিং সামথিং? জিবরান ওয়াজ ফিলিং নাথিং। আচ্ছা, নাথিং, জিবরান পুরা ব্ল্যাঙ্ক। তো জিবরান ভাই সবসময় বলতে পারে, হ্যাঁ, জিবরান বলে এখানে তো আই ডোন্ট ফিল এনিথিং। তো সুমন ভাই বলে, জিবরান আমিও কিচ্ছু ফিল করতেছি না, কিন্তু আমরা ঘুমাইলাম কেন? আমি বললাম যে হয়তো আমরা যে খাইছি রাতে ওইখানে লোকাল খাবার আছে না হোটেল থেকে, না প্রবলি ওখানে উল্টা গেছিল, সেই জন্য ঘুমাই গেছি। তো সবাই বলে না, এটা টু মাচ অফ এ কোইন্সিডেন্স যে এখানে নাকি ঘুমাইলে সকাল হয় না,
আমরা এসে ঘুমাই গেছি। এটি আমাদের কাজ হচ্ছে না ঘুমানো। একদম, মানে কোন সময় এটা তো কখনোই হয় না। এক্স্যাক্টলি। সো এটা নিয়ে তো তখন ঘুম থেকে যখন উঠছি আমরা খুব বেশিক্ষণ ঘুমাইনি। আমরা সে 11টা থেকে আমরা অফিসিয়ালি ওকে ইনভেস্টিগেশন স্টার্ট। সো তারপরে নিশ্চয়ই অ্যাটলিস্ট কত 12টা পর্যন্ত তো আমরা জেগেছিলাম, ঘড়ি টড়ি দেখছি তো। 12টার মধ্যে গেছি আমরা 12:30টার দিকে মাইকের কাছে যাই, 12:30টার দিকে প্রবলি ঘুমাই গেছি। আচ্ছা, এন্ড উই স্লেপ ফর হাফ অ্যান আওয়ার ম্যাক্স। কিন্তু হাফ অ্যান আওয়ার কিন্তু ওই সিজনে অনেক 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 অনেক, কারণ ওখানে বিছানা নেই, কিছু নাই, কিছু কয়েকটা টেবিল ছিল আর চেয়ার ছিল কয়েকটা। সো ওই চেয়ার টেবিল ওখানে বসে কেমনি ঘুমিয়েছি আমি জানি না। এনিওয়ে ঘুম থেকে উঠলাম, বললাম আচ্ছা ফাইন, অসুবিধা নেই, আমরা কিছু মিস করলে ক্যামেরায় ধরা পড়বে হ্যান ত্যান। সো ঠিক আছে, বসে আছি। হঠাৎ করে এটা আমাদের অবশ্য অনেকবারই হয়েছে, বাট এখানেও হয়েছে। সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট স্টার্ট ফেলিং। ও মাই গড। ক্যামেরার লাইট দেখলে হঠাৎ টাস করে ব্লিঙ্ক আউট করলো। সোনা বলে আচ্ছা অসুবিধা নেই, ব্যাকআপ ক্যামেরা আছে, ওটা নিয়ে আসো, ব্যাটারিটা ঠিক আছে মনে হয়। তো জিবরান ব্যাটারি চেঞ্জ করলো। তো ততক্ষণ আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি। আমরা আবার একটা ক্যামেরা ব্লিঙ্ক আউট করলে ওইটাকেই ঠিক না করে আমরা ইমিডিয়েটলি অন্য ক্যামেরা বসাই দিই। আচ্ছা, তো আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি, ওটা ব্যাটারি চেঞ্জ করে দেখলাম যে না ওটা ঠিক আছে, তো দেখে দিচ্ছি। তো ওই ক্যামেরা কিছুক্ষণ চললো, সে 5 মিনিট, ওটাও দেখলাম যে পাওয়ার চলে গেলো। পাওয়ার চলে গেলো, তা আমি আবার জিবরান বললাম, জিবরান আর ইউ ফিলিং এনিথিং? এন্ড হোয়াট ডিড ইউ সে? নাথিং, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। কিচ্ছু ফিল করতেছে না। সুমন ভাই কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। তখন আমার ভয় লাগা শুরু হয়েছে। ও মাই গড। দাঁড়া ভাই, এটা কি হচ্ছে? বিকজ ইকুইপমেন্ট দুইটা পরপর কেন ফেল করবে, এন্ড আমার দুই যারা এসব বুঝে ওরা কিছু বুঝতেছে না কেন, এবং ঘুমাই গেছি আমরা তিনজন, সবচেয়ে আমি সবচেয়ে আগে আমি উঠছি কেন, সেটা মানে কিছু একটা সামথিং ইজ রং, এতই রং যে ওরা বুঝতেছে না কোন লেভেলের রং। তারপরে দেখলাম যে আমাদের ওই একটা ইএমএফ রিডার আছে, ইএমএফ রিডার বের করলাম, ওটাও দেখি এভরিথিং ইজ নর্মাল, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হ্যান ত্যান কিচ্ছু নাই। দেন বেসিক্যালি সামথিং ভেরি ড্রামাটিক হ্যাপেন্ড। সেটা হচ্ছে যে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, পুরো মুভির মতো ধাম করে অন্ধকার হয়ে গেল। এখন এটা শুনতে খুব ড্রামাটিক লাগে। রেশনাল এক্সপ্রেশন হচ্ছে যে বাইরে যে আমরা তো লাইট অফ করি না, বাইরে কয়েকটা লাইট ছিল, ওই লাইট স্ট্রিট লাইট গুলো কারেন্ট চলে গেছে। আচ্ছা, তো মজার ব্যাপার হচ্ছে আমরা জানলা থেকে ক্লিয়ারলি দেখছিলাম একটা টাওয়ার গুলো থাকে না, টাওয়ার উপরে একটা লাইট আছে। হঠাৎ করে শুনে বলে যে সাকিব টাওয়ারটা দেখতেছো? এটা হচ্ছে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। উনি সামহাও টাওয়ার দিয়ে দেখলাম, হ্যাঁ দেখতেছি, বলে লাইটটাকে দেখো। তখন আমি জিমের সময় পাশে দাঁড়ালাম জানলাম, এন্ড উই সি লাইটটা ইটস গোয়িং অ্যাওয়ে, চলে যাচ্ছে দূরে। হ্যাঁ। সো টাওয়ারটা বেশ দূরে ছিল, মানে ইট ওয়াজ হিউজ টাওয়ার, বেশ দূরে। সো লাইটটা তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এন্ড ওই দিন হয় অমাবস্যা ছিল বা মেঘের চাঁদ ঢাকা ছিল, হোয়াট এভার, ইট ওয়াজ ভেরি ডার্ক। ওই লাইটটা দেখে আমার জীবনের সময় এগুলো পরে ডিসকাসড, আমার মনে হয়েছে কি জীবনে ওই একটাই আলো আছে, ওই আলো চলে গেলো সব শেষ। মানে ওটাকে ফ্লাইং হবে, মানে চলে যাচ্ছিল নাকি? সম্পূর্ণ অন্ধকার, আমরা কিন্তু একজন একজনের দেখতে পাচ্ছি। ওই তোর বাইরে লাইট দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখানে কিন্তু হঠাৎ ওটা যদি চলে যেতে থাকে হঠাৎ করে, স্টুডিওতে তখন অনেক লাইট, অনেক light। সব লাইট যদি চলে যায় আমরা কিন্তু একজন একজন দেখতে পারবো না, নো রাইট? সো তখন কিন্তু আমরা একজন একজন দেখতে পাচ্ছি না, আমাদের পয়েন্ট অফ জানলাটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, পয়েন্ট অফ রেফারেন্স ছিল খালি, আর আমাদের যে ইকুইপমেন্ট ফেলিয়ার হচ্ছে, ক্যামেরা সব টর্চ মর্চ কিছুই কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই। ওকে, সো তখন আমার মনে হচ্ছে যে ওই আলোটাই হচ্ছে আমার জীবনের একমাত্র আলো, ওই আলো যদি চলে যায় উই ফিনিশড একদম। এটা কেন মনে হচ্ছে আমি জানি না, আমরা তিনজন ওখানে তাকিয়েছিলাম, আর উই কুডন্ট ইভেন মুভ, দাঁড়ায় মানে মুভ অ্যাজ ইন নট দ্যাট কেউ ধরেছিল আমাদের, মানে জাস্ট ওখানে সবাই দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় দেখছি যে আলোটা আস্তে 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 করে দূরে চলে গেল, চলে গিয়ে এই জাস্ট মিশে গেল, বুঝছো, অন্ধকারের সাথে মিশে গেল জিনিসটা। ওকে, তারপরে দেয়ার ওয়াজ কমপ্লিট ডার্কনেস। তখন সুমন ভাই সুরা পড়া শুরু করলো, জীবন সুরা পড়া শুরু করলো, এন্ড উইদিন হোয়াট 30 সেকেন্ডস তারপর টিং করে আবার রাস্তা সব আলো চলে আসে। আচ্ছা, এন্ড দেখি টাওয়ারের আলোটাও আছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি, এটা খুবই স্ক্যারি, খুবই স্ক্যারি একটা এপিসোড। এন্ড এটা নিয়ে এটা বলে দিচ্ছি এই কারণে, বিকজ এটা কোনো এপিসোড করতে পারবো না, বিকজ কিছু হয় নাই আদার দেন কারেন্ট চলে গেছে।
কিন্তু সকালবেলায় কি আপনারা ঠিক মতো জেগেছিলেন আবার নাকি আবার না তারপর আমরা ওখানে কাট আচ্ছা একদম সকাল ওই রুমে বসে আর সকাল দেখা কোনো শখ নেই। আচ্ছা ওইখান থেকে তখনই আমরা তলবি তলবা গুটিয়ে এগুলো কল সুমন ভাই থাকে ইজ লাইক প্যাক আপ লিভিং এন্ড উই লেফট গিয়ে তারপরে ওনার ওই ভদ্রলোক আমরা বলছি যে ওই রুমে ডেফিনেটলি প্রবলেম আছে। দেন হিজ লাইক আপনারা কি পেয়েছেন? আমরা কিছুই পাইনি। কিছুই পাইনি মানে কিন্তু আপনারা কি এই জিনিসটা যেটা বললেন এটা কি ভিডিও করে দেখানো যায় না যে কি হয়েছে? ভিডিওতে যেটা আসছে যে এটা আমি বলতে হ্যাঁ বলো জিনিস হচ্ছে কি যে প্রথম যেটা সাকিব বলে যে অফ হয়ে যাওয়া মানে মুভি দেখি না একদম পুরো গ্লো হয়ে অফ হয়ে চলে যায় একদম করে এক্স্যাক্টলি ওটাই। আমি সাপোজ টু বি দ্য টেক গাই, আমার ক্যামেরা আই কুড এক্সপ্লেইন যে আমার ক্যামেরা ব্যাটারি গেল কিন্তু আমার ইনফ্রারেড হচ্ছে সেপারেট একটা মেশিন, ওটার লাইট অফ হয়ে যাওয়া ইজ ভেরি মানে অড। কিন্তু আমাদের ঘুমানোটা খুব সুন্দর আসছে। হ্যাঁ ঘুমানোটা খুব আমরা পরে আমরা রিভিউ করছি। ঘুমানোটা হচ্ছে যে আমরা আমাদের ওই আড্ডা মারতে আড্ডা ঠিক না ওই স্পিরিটদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি হ্যান ত্যান করে তারপরে করতে করতে টায়ার্ড হয়ে গেছি হয়ে বসছি একজন এক জায়গায় বসে একটু হালকা কথাবার্তা হচ্ছে। সো সব চাকরি হয়েছে আমি দেখলাম যে আউট জাস্ট চোখটা একটু বুঝছি তারপরে দেখে আমার কোনো শ্বাস নেই। তারপর দেখি জিবরান শুনবে বলছে যে দেখছেন সাকিব ঘুমাই গেছে। হ্যাঁ দেখছো ঘুমাই গেলো বুঝলাম না ইনভেস্টিগেশন সে ঘুমায় নাকি কেউ। একটু পরে দেখি শুনবে চুপ তারপরে দেখি জিবরানও জাস্ট এমনি বসতে বসতে জাস্ট চোখটা বন্ধ করে তো তিনজন ঘুম। তারপর নাইস 30 মিনিট ফুটেজ আমরা ঘুমাচ্ছি। ও মাই গড, তার মানে একদম কিচ্ছুই পাওয়া যায়নি কিন্তু যা পেয়েছেন সেই ঘটনাটা মানে আমাকে যেটা মনে হয় যে এই জিনিসটাই ড্রামা যে মতো করে আর কি এই জিনিসটা প্রেজেন্ট করা যায় অনেক। ওইটাই মানে এটা নিয়ে অনেক মানে আমি এটা শেয়ার করছি বিকজ এটা ডেফিনেটলি সিজন 1 এর দেখাবো না বিকজ এটা ইনভেস্টিগেশন যেমন বলতে যত মজা দেখাতে আসলে তো মজা না। আমাদের একটা জিনিস আছে কি যে আমরা ইনভেস্টিগেশন যখন দেখাই ইটস অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন, এটা কোনো ড্রামাটাইজ করা হয় না। আমরা যে ড্রামা পার্টটা করি ওটা হচ্ছে রিএনেকমেন্ট অফ ওখানে কি হয়েছিল ওকে আমাদের আসার আগে। ইনভেস্টিগেশন গুলো একদম রিয়েল। সো আমরা ইউজুয়ালি উই নেভার টক অ্যাবাউট থিংস দ্যাট আমরা ক্যামেরা ধরতে পারিনি। সাহেব এটা বলছে বিকজ এটা দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা হয়েছে আমাদের ক্যামেরা ধরা পড়েনি। এটা বললেও বিশ্বাস রাখার কিছু করার নেই কিন্তু দিস ইজ অ্যাবসলিউটলি ইট। তারপর আই এগ্রি এটা আমরা আবার ওখানে ফেরত যাবো। আচ্ছা এরকম এবং আমার যেটা মনে হয় যে ওই রুমের মধ্যে কারো থাকা দরকার শুধু আচ্ছা ক্যামেরাও তো অফ হয়ে যাবে। পাওয়ার ড্রেনটা ওয়াজ মানে ওইটাই মানে লাইটটা অবভিয়াসলি টাওয়ার থেকে কোথাও যায়নি, ইট ওয়াজ দেয়ার। মানে রাতে কিন্তু ওই তুমি তো কষ্ট গেছো অনেকবার ওই খুব বড় এলাকায় আকাশের দিকে তারা থাকলে না তখন অপটিক্যাল ইলুশন হয় আর মনে হয় যে তারাগুলো নড়ছে আর তার মাঝখানে আবার আরো প্যাচ লাগায় যদি একটা স্যাটেলাইট থাকে স্যার তো আসলেই নড়ছে, একদমই নড়ছে। সো ওইখানে কিছু একটা অপটিক্যাল ইলুশন হয়েছিল যেটা আমরা তিনজনই একসাথে ওটা শেয়ার করছি। ওকে আর বাট ওই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং। ওই মানে হঠাৎ সব ডার্ক হয়ে গেল এন্ড আমাদের তখন মনে হচ্ছিল ওই আলোটা চলে গেলে উই ফিনিশড। এই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং একটা ফিলিং। ফরচুনেটলি ওই আলো চলে যাওয়ার কিছুক্ষণ পরে কাজ চলে আসছে। ফরচুনেটলি ব্যাপারটা আমার কাছে মানে আমি এখনো জিনিসটা আমার কাছে মোটেই স্বাভাবিক লাগছে না সত্যি কথা। না একদমই ওইটাই তো মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা উই ওয়েন্ট ব্যাক এন্ড উই টোল্ড হিম যে ভাই আপনার রুমে ঝামেলা আছে। তখন উনি বলছে তাই আপনার কি পেয়েছেন? ওই আমরা কিছুই পাইনি। খুশি আমরা কিছুই পাইনি বাট আমরা এই ডিবাঙ্কার আমি বলছি যে আই এম দ্য ডিবাঙ্কার, আই এম টেলিং ইউ দ্যাট রুম হ্যাজ এ প্রবলেম। And this is the first time I've seen you little moved. মানে ও তো সবসময় মানে এগুলো কিছু না মানে ওই সামনেও যদি এসে দাঁড়ায় সাকিব বলবে ইউর নট রিয়েল গো অ্যাওয়ে। কিন্তু এবার ফার্স্ট টাইম দেখলাম সাকিবকে মানে হি ওয়াজ রিয়েলি মানে ভয় পাওয়ার মতো একটা ব্যাপার ঘটেছিল আসলে। যাই হোক আমি দেখতে পাচ্ছি যে রাজীব আমাদেরকে লিখেছেন তারও প্রচন্ড ভয় লাগছে আসলে ব্যাপারটা মানে আমার নিজেরও খুবই 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 অন্যরকম লেগেছে ব্যাপারটা। আমাদেরকে তাজবি লিখেছেন যে আচ্ছা ভূত এফএম কখন শেষ হবে, আমি ঘুমাবো। আচ্ছা আর বেশিক্ষণ কষ্ট দিতে হবে না, কষ্ট করাবো না আপনাদেরকে। কিন্তু সবাই কি এটা চান যে ভূত এফএম এখনই শেষ হয়ে যাক? যদি চান তাহলে শেষ করা যায় এখনই। ব্লাইন্ড ডেভিল লিখেছেন সাকিব ভাইয়ের এই স্টোরিটা শোনার পরে ঘুম আসবে কিনা জানি না বাট ঘুমানো উচিত। সো আমার মনে হয় যে হ্যাঁ সেটাই ঘুমানো উচিত। আচ্ছা এবং একজন জিজ্ঞেস করেছেন যে সাকিব ভাই আপনার নাম লিখেননি, আপনাদের মোবাইলটা কি চেক করছিলেন সময় মোবাইলে কোনো লাইট টাইট কিছু ছিল কিনা, এরকম কিছু দেখেছিলেন কিনা? মোবাইলের লাইট ওয়াজ নট ওয়ার্কিং, ভিডিও লাইট ওয়াজ নট ওয়ার্কিং, টর্চ লাইট ওয়াজ নট ওয়ার্কিং। এবং এটা ইজ কমন মানে আমাদের এটা বেশ কয়েকবার হয়েছে।
ওকে পাওয়ার ড্রিম একদম। পরে যেটা হচ্ছে যে কমপ্লিট ডার্কনেস, এটা খুব এইটা মানে ওটার সাথে এটার জীবন হয়নি। আর আরেকটা জিনিস হয়, সে কি পাওয়ার ফেরত আসে, মানে আমাদের হ্যাঁ। ইকুইপমেন্ট এটা কাজ খুব করে অদ্ভুত ব্যাপার যে আমার যখন ড্রেন হয়ে যায় একদম শেষ, মানে একদম উই নো ইটস গন। কিন্তু যখন ইলেকট্রিসিটি ফেরত আসছে, আমার মানে আমাদের টর্চটা ফেরত আসে। আমাদের ভৌতিক ফার্স্ট ইনস্টিটিউট সবার কাছে এখনো এভরিবডি হ্যাজ আ টর্চ, নো ম্যাটার ওয়্যার উই গো। নর্মাল সিচুয়েশন আমাদের কিরিং এর সাথে, সো দ্যাট ওয়াজ উইয়ার্ড, কারণ সাকিবের লাইটটা নেভার ফেলস। সেটাই। ওকে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, একটা গানের একটা বিরতিতে যাব। এর মাঝখানে আপনি যদি এসএমএস করতে চান, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা এসএমএস মানে বড় করে ঘটনা জানাতে চান, এবং অনেকে হয়তো অপেক্ষা করছেন যে আপনার ঘটনাটা যেন পড়ে শোনানো হয় বা আপনি যেন স্টুডিওতে এসে সবার সাথে লাইভ এই ঘটনাটা শেয়ার করতে পারেন, তাদেরকে বলবো ভূত FM BHOOT ভূত FM @radiofurti.fm RADIOFOORTI radiofurti.fm। এখানে এসএমএস করে আমাদের ইমেল করে আপনাদের ডিটেল ঘটনাটা জানাতে পারেন, এবং অবশ্যই আপনার নাম, ঠিকানা এন্ড ফোন নাম্বার জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি এরশাদ, উত্তরা থেকে। তো আমি আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স করে একটা ঘটনা বলবো, সেটা কাওলা রোড নিয়ে, এয়ারপোর্ট রোডের। অনেক শুনেছি আমরা এই রোডটা নিয়ে, এবং অনেক কিছু অনেকে আলোচনা করেছেন, এবং আজকে আপনিও আলোচনা করবেন। এবং আমি এইটা নিয়েই প্রথমে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে এই রোডটা নিয়ে এত কিছু শুনি, আপনি তো ওই এলাকায় থাকেন, তো জি। আপনার কাছে তার মানে মনে হয় যে যারা বলেন তারা ভুল বলেন না, না, অবভিয়াসলি নো, এবং আপনার নিজেরও এটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে। এক্স্যাক্টলি রাইট। Okay. এবং হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না, এটাই আর কি। জি। তো আমি আমার প্রথম ঘটনাটা বলছি, এটা ছিল 2011-এ। তখন আমি একটা সিমেন্ট কোম্পানিতে কাজ করি, ঢাকা থেকে একটা ছাতকে, সিলেটে ছাতকে। তো আমি ওখানে অ্যাডমিনের দায়িত্ব ছিলাম। তো একদিন সাডেনলি আমার ভাইয়ের কল পাই যে মা সিক, মা হসপিটালাইজড। সো দ্যাট ওয়াজ লাইক 2 o'clock। আমরা লাঞ্চের পরে, না 2 o'clock আফটারনুন, ওকে। আমরা লাঞ্চের পর কলটা পেয়ে। সো আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ফ্যামিলি প্রায়োরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো আমি খবরটা পেয়ে আমি প্ল্যান্ট ম্যানেজার অ্যাপ্রুভাল নিয়ে তখনই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তো ছাতক থেকে ডে টাইমে যদি আমি ঢাকা আসি, প্রথমে আগে সিলেট যেতে হয়, সিলেট থেকে দেন বাস অথবা বাইরে আমি ঢাকা আসি। তো ওদিনকে আমি প্ল্যান্ট থেকে বেরোতে লাইক 2:30 আমি বের হয়ে সিলেটে গিয়ে 4টা সাড়ে 4টা একটা বাস পেয়ে যাই। তো সিলেট থেকে সাধারণত ইট টেক্স লাইক 5 hours ম্যাক্সিমাম, কিন্তু ওদিনকে হবিগঞ্জ একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হতে আমার ঢাকা পৌঁছতে রাত 12টা বেজে যায়। আচ্ছা। তখন আমি স্কাটনে থাকতাম। তো আমি সায়দাবাদ থেকে নেমে বাসায় এসে জাস্ট এশা নামাজ আদায় করে আমি আমার গাড়িটা নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে আমি উত্তরের দিকে রওনা হই। তখন 12টা বাজে রাতে। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি খুব ভালোভাবে, আমি রেডিসনটা পার হলাম। তো আমার একটা হ্যাবিট হচ্ছে রেডিসনের পরে সাধারণত এয়ারপোর্টের আগে কোনো ডিভাইডার নেই, তো ওটা ডিভাইডার নেই বা স্পিড ব্রেকার নেই, এই জন্য আমি অকটেনে চেঞ্জ করে গ্যাস থেকে একটু স্পিডে গাড়িটা চালাই। সো ইঞ্জেক্টর কোনো ময়লা থাকলে ওটা যেন ছেড়ে যায়। আচ্ছা। তো যাচ্ছি, তো কাওলা ব্রিজটার নিচ থেকে যাব, ওটা দেখি ওটা ক্রস করতে সাডেনলি আমার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। মানে স্যার স্লো মিনস ডেড স্লো। আমি সাথে অনেক কিছু চিন্তা করলাম, দ্য ওয়ে আই মেনটেন মাই কার ইটস নট পসিবল অ্যাট অল, আর অকটেনে দেয়া। তো আমি দেখতেছিলাম যে কি হচ্ছে, আমি এক্সিলারেটর আরও বেশি করে চেপে দিচ্ছি, না কিছুতে কিছু হচ্ছে না। আমার আরেকটা হ্যাবিট হচ্ছে আমি সাইড মিরারে গাড়ি চালাই, সাইড মিরার দেখে, কখন রিয়েলি আমি রিয়ার ভিউ মিরারে তাকাই। আচ্ছা। তো সাডেনলি আমার চোখটা চলে গেছে রিয়ার ভিউ মিরারে। তখন দেখলাম যে যা দেখলাম এটা আমি চিন্তাও করি না কখনো, ইটস অ্যান অ্যানিমাল, লাইক এটা কুকুরও না আবার ঘোড়াও না, কুকুরের চেয়ে একটু লম্বা, একটু বেশি, আবার ঘোড়ার চেয়ে একটু ছোটো, বাট মুখটা হচ্ছে ঘোড়ার মতো। আচ্ছা। এটা আমার গাড়ির পিছনে দৌড়াচ্ছে আর ধরে অবস্থা গাড়িটা। তখন আমি ফার্স্ট অফ অল প্রথমে দেখতেছি আমার হাতটা সব ক্লাবস হয়ে যাচ্ছে ওটা থেকে। বাট আমি যেহেতু আল্লাহর রহমতে নামাজ রোজা করি, নামাজের পাবন্দি করি, আমাকে এক হুজুর বলে দিয়েছিল এই ধরনের কিছু কখনো আয়াতুল কুরসির চেয়ে সূরাতুল ইখলাসটা ভালো কাজে দেয়। তো আমি ওটাই জোরে জোরে পড়তে শুরু করি।
সো আমি একবার পড়লাম, দুবার পড়লাম, 3বার শেষ হয়নি। জি দেখি কোথাও কিছু নেই, আমার গাড়িটা যা খুব জোরে এয়ারপোর্টে আগে যে স্পিড ব্রেকারগুলো ছোটো ছোটো ওটার মধ্যে বাড়ি খেলো। আচ্ছা আই ওয়াজ সোয়েটিং লাইক এনিথিং, সব কিছু ঠিক আছে। আমি তারপর আবার গ্যাস দিয়ে গাড়িটা স্লো করে মোটামুটি মা ছিল ক্রিসেন্ট হসপিটালে 7 নম্বরে, জি। ওখানে গেলাম। কাউকে কিছু বুঝতে দেয়নি, এভরিথিং ওয়াজ অল রাইট। হুম হুম। বাট আমি খুব ঘামছিলাম, এটাই সবচেয়ে বড় জিনিস। আর আমার মনের মধ্যে যে ভয়টা ছিল ওইটা তখন প্রকাশ করিনি, বিকজ একদিকে মা সিক, তারপর ভাইয়েরা সবাই আছে। হুম হুম। তো গেলাম, দেখলাম পরের দিন মার সেন্স ফিরলো। জি তো মার সাথে দেখা করলাম, তারপর লাইক 10 টাকা থেকে ব্যাক করলাম বাসায়। এই ছিল ফার্স্ট ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা বড় পরে তারপরে আপনার ঘটনায় যাব, এবং আপনি আপনার প্রথম ঘটনাটা প্লিজ একটু শুরু করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি জি। এসেছি বরিশাল থেকে। জি বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। জি তো আমার দাদারা ছিলেন 2 ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা 2 ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা 2 ভাই। আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজ টাজ, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষিকাজ করতেন দাদা তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি যে আজকে থেকে মানে 60 দশকে, জি 1960 দশকের দিকে, তো ঘটনাটা ছিল এমন। জি আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না। তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো, বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায়, যখন আলোটার কাছাকাছি চলে আসে তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে, আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা পাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি তা আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল, যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে, লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে
দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পেয়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে। ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। আচ্ছা কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে। তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, 2 পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল তো ওনার দিকে একটা বিদকির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে তখন আমার দাদা নিজেরে ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা ওনার জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচণ্ড জ্বর ছিল গায়ে। তো জ্বরটর থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে তারপরে আর ওনার সাথে কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। প্লিজ একটু বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা প্রথমের সাথে আছেন। দূরে এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এইখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে। ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হচ্ছে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে। উনি এগুলোতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, ওনার নামাজের যে ঘর ওই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুতভাবে একটা লোক বা মানুষের মতো অবয়ব, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটোখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করব। তো এইরকমভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা, বোঝা যাচ্ছে একটা কাপড় পরা এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যেই মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে। তো এই ছিল ছোটোখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতেও যদি বের হইতো তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে বা কেউ একজন মানুষ হাইটা যেতে দেখে বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটোখাটো একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয় বা মনে হচ্ছে কেউ চাইপা
দাদুর এরকম শব্দ। তো এগুলো আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, সে এগুলোতে বিশ্বস্ত না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল। তো ওনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপ টপ করে পানি পড়তেছে। ওই শব্দটা হচ্ছিল আমার দাদুর কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকমভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে তারা অজ্ঞান অবস্থায় যায় বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে। তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা, আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটোখাটো অনেক কিছু দেখছি। গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলো, ছোটোখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলাতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই নাই। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকমভাবে, আর তার আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিরাজ চাই না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন বাবা একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা জানতে পারে। তখন সে বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো জিন কিছু খারাপ জিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে যাদের সাথে আলোচনা করতেছিল, এই জন্য ওরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইছে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ, সবাই থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ।